বীজহীন চাষ বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধু, জেসি বায়োটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের যে ভিডিওটা আপনাদের সামনে রাখবো সেটা হচ্ছে যে কোনো সময় যে কোনো সবজি চাষে আপনারা কি করবেন এই বিষয়ে জানবো। আমার সঙ্গে আছেন জেসি বায়োটেকের কর্ণধার মিস্টার জয়ন্ত গাঙ্গুলি। ওনার কাছ থেকে জেনে নেব যে কোনো ধরনের সবজি চাষে আপনারা কি করবেন, এই ব্যাপারটা একটু বলুন। নমস্কার। সবজি চাষের প্রথম তো একটা পার্ট হচ্ছে বীজ, ভালো বীজ জোগাড় করাটা হচ্ছে আসল কাজ। তার পরবর্তী পর্যায়ে জমি তৈরি করা। এই জমি তৈরি করার সময় যেমন এখন দীর্ঘদিন ধরে বিভিন্ন অজৈব সার দিয়ে জমিতে চাষ করতে করতে জমির উর্বরতার মান কমে গেছে। সেখানটায় কি হয়েছে, অম্লত্ব বৃদ্ধি পেয়েছে। এই অম্লত্ব যে বৃদ্ধি পেয়েছে সেই অম্লত্বটাকে কন্ট্রোল করতে পারলে খুব ভালো ফসল, রোগহীন পোকাহীন ফসল তৈরি করা সম্ভব হয়। যেমন সামনে যে সিজনটা আসছে তাতে এখন কপির একটা বিরাট চাহিদা হবে। সেই কপির চাষের প্রিপারেশন মাঠে মাঠে চলছে, অনেক জায়গায় চারাও লাগানো হয়ে গেছে। কিন্তু এই কপির চারা তৈরি করতে গিয়ে বা ফুলকপি, বাঁধাকপি, টমেটো, এই যে শীতকালীন সবজিগুলো, মূল সবজিগুলো, এগুলোর প্রথম চারা অবস্থায় দেখা যায় যে জার্মিনেশন ঠিকমতো হয় না, গোড়া পচা শুরু হয়, তারপরে কুকড়ে যায়, এইসব যাবতীয় সমস্যাগুলো তৈরি হয়। প্রথম ব্যাপার যে পচে যাওয়া বা এই যে গোড়া পচা শুরু হওয়া, এটাকে রোধ করে দেওয়া সম্ভব। চারা তৈরি করার সময় যদি জমিতে রিগেন 200 গ্রাম প্রতি শতকে, রিগেন 200 গ্রাম ভিটা কেয়ার, সঙ্গে হচ্ছে আমাদের স্টেরামিক্স গোল্ড প্রতি শতকে 500 গ্রাম থেকে 1 কেজি, এইভাবে যদি মিশিয়ে দিয়ে জমির বেডটা তৈরি করা যায়, চারার বেডটা তৈরি করা যায়, তারপরে যদি চারাটা বীজটাকে বোনা হয়, তাহলে দেখা যাবে যে খুব ভালো জার্মিনেশনও হবে, চারা সুন্দর একটা শক্তপোক্ত চারাও তৈরি হবে, লম্বা একটা নরম চারা এরকম তৈরি হবে না, গুচ্ছ শিকড় নিয়ে হবে। এবার আবার অনেকে দেখা যায় যে বিভিন্ন সিড ট্রে পাওয়া যায়। আচ্ছা, সিড ট্রেতে যেমন আপনার কোকোপিট বলে, মানে নারকেলের যে আছে খোসা থাকে, তা থেকে যে ওইটা বেরোয়, ঝুড়ো, ওটাকে পেটালে পরে যে ঝুড়ো একদম ডাস্টের মতো বেরোয়, সেগুলো মাটির সাথে মিশিয়ে ওই সিড ট্রের মধ্যে দিয়ে যখন দেবে তখন রিগেন ভিটাকেয়ার মিশিয়ে দিয়ে তারপরে ওর মধ্যে যদি সিড লাগানো যায়, দেখা যাবে যে দারুণ সিড হচ্ছে। আচ্ছা, এবার ওই গোড়া পচার যে ব্যাপারটা, ওইগুলো কিছু থাকবে না। আচ্ছা, এখানে একটা প্রশ্ন করি, জমি তৈরি করার সময় আগামী পোকা আক্রমণের ব্যাপারটা কি রোধ করা যায়? হ্যাঁ, করা যায়। কি করতে হবে তারা? না, মূল ব্যাপারটাই তো যে আপনার জমিতে যদি অম্লত্বের পরিমাণকে কমিয়ে দেওয়া যায়, সমস্ত পোকামাকড় দেখা যায় যে অ্যাসিড লাভার, তারা পরপর আসতে থাকে। সেক্ষেত্রে যখনই আমরা এই রিগেন ভিটা কেয়ার দিয়ে দেবো, পাশাপাশি নিমিক্স গোল্ড বলে যে আমাদের প্রোডাক্টটা আছে, ওটাও জমিতে মিশিয়ে দেওয়া হবে। ওর যে একটা গন্ধ, সেই গন্ধে ওই পোকামাকড়গুলো ডিম পাড়তে আসে না, আর অন্য পোকামাকড়গুলো সব চলে যায়। নিমিক্স গোল্ডটা কতটা দেবে? ওটা ওই যে মানে একরে 1 লিটার নর্মাল যেমন ধানের সময় আমরা বলি, সেক্ষেত্রে যেহেতু সবজি লাগানো হয়, প্রচুর পরিমাণে সার দেওয়া হয়, প্রচুর পরিচর্যা করা হয়, সেক্ষেত্রে ওই একরে একটা ক্রপ যদি 3 মাসের হয়, সেক্ষেত্রে ধানে একবার দেওয়া হয়, কিন্তু সবজির ক্ষেত্রে 2-3 বার দিতে হতে পারে, দিলে ভালো হবে। ওখানে নিমাটোডের প্রবলেম থাকে, তারপরে বাইরের পোকার আক্রমণ যেগুলো হয়, সেগুলোর জন্য মাসে একবার করে 1 লিটার করে নিমিক্স গোল্ড একরে দিলেই কাজ হবে। আচ্ছা, বেশ। এবার এছাড়া স্প্রেও করা যাবে নিমিক্স গোল্ডটা ফসলের উপরে, সপ্তাহে 1বার বা 2বার পোকার প্রয়োজন অনুযায়ী, মানে পোকার উপদ্রব অনুযায়ী করতে হবে। কতটা? সেটা লিটারে 2 ml করে, সঙ্গে 5 গ্রাম করে রিগেন দিয়ে স্প্রে করুন। এই সময় বিভিন্ন চাষিরা আমাদের ফোন করে আমাদের ভিডিও দেখে যে বেগুনের পোকা তাড়াতে পারছি না। হ্যাঁ, বেগুন 50%, 60%, 70% পর্যন্ত কানা বেগুন বেরোচ্ছে যা তোলা হয়। সেক্ষেত্রে রিগেন আর নিমিক্স গোল্ড লিটারে 2 ml করে দিয়ে যদি মানে একদিন প্রথম সপ্তাহে বলি একদিন ইন্টারভ্যালে স্প্রে করতে,
আচ্ছা। একদিন বাদে একদিন ঠিক বিকেলের দিকে হুম। স্প্রে করা, মানে সন্ধ্যার আগে আগে স্প্রে করা। তার কারণটা হচ্ছে বেগুনের যে ওই যে বলে হাড় পোকা লাগা, বেগুনের ফল ছিদ্রকারী পোকা লাগা, এইসব জিনিসগুলো যেগুলো হয় সেগুলো যে মদগুলো ওগুলো ঠিক সন্ধ্যার আগে আগে আসে ডিম পাড়তে। আচ্ছা। ওরা বলতার মতো পেছন দিকে একটা হুল থাকে, ওই হুল দিয়ে কচি ডগা বা ফলের উপরে একটা ফুটো করে দিয়ে ডিমটা ওর মধ্যে পেরে দিয়ে চলে যায়। এবার যখনই এই নিমিক্স গোল্ড আর রিগেন দিয়ে স্প্রে করা হবে, এক তো গাছটা শক্ত হয়ে যাবে, একদম ওই মানে অজৈব সার বা রাসায়নিক সার দিয়ে যেমন লকলকে যে নরম সেটা থাকবে না, তাতে ওই হুলটা ফোটাতে একটু সময় লাগবে বা শক্ত থাকাতে হুলটা ফোটাতে পারবে না। দ্বিতীয়ত এই নিমের গন্ধ, নিম শুধু না তো আমাদের নিমিক্স গোল্ডের মধ্যে আপনার যেমন আমরা নিম অয়েল আছে, সিট্রোনিলা অয়েল আছে, কর্পূর অয়েল আছে, র কর্পূর আছে। তারপরে টোটাল এনভায়রনমেন্টটাকে ঠান্ডা করে দেওয়ার জন্য সেখানটায় আমরা যেমন মিন্ট অয়েল ব্যবহার করা হয়, ওটা থাকাতে ওই টোটাল পরিবেশটা যেমন ঠান্ডাও হচ্ছে, আর নিম, কর্পূর, সিট্রোনিলা, লেমন গ্রাস এদের যে একটা গন্ধ, সেই গন্ধে ওরা পোকাটা এসে আর ডিম পাচ্ছে না, চলে যাচ্ছে। সে এইভাবে তারা কন্ট্রোল হয়। এটা দিয়ে সরাসরি পোকার কিলিং এফেক্টটা হয় না। হ্যাঁ, এটাখানে চলে যায়, তাতে আস্তে আস্তে এরা মানে ওদের সংখ্যা কমে যায়, পোকার আক্রমণ কমে যায়। এটা এইভাবে হয়। এবার এই সিস্টেমটাই অন্য অন্য ফসলেও ঠিকঠাক মতো ব্যবহার করলে কাজ হবে। বিশেষ করে দেখা যায় যে এই শীতকালীন সবজিতে বা এই বর্ষার সময় এখন যেমন আপনার শসা বলুন, তারপরে গিয়ে পটল আছে, কাঁকরোল আছে, উচ্ছে আছে, বিভিন্ন জায়গায় দেখা যায় যে নিমাটোড হয়। এই যে নিমাটোডের সমস্যাটা, এই নিমাটোডের সমস্যার জন্য রিগেন ভিটা কেয়ারের সাথে নিমিক্স গোল্ড জলে গুলে যদি গাছের গোড়ায় ঢেলে দেওয়া যায়, সেখানেও ওই নিমাটোডটাকে কন্ট্রোল করা যায়। আচ্ছা। হ্যাঁ, নিমাটোড যেটা হয় সেটা শেকড়ের একটা মাঝখানে দেখা যায় যে একটা মুসুর ডালের দানার মতো একটা দানা তৈরি হয়। এবার ওখানে যে নিমাটোড যে এক ধরনের কৃমি ওখানে একটা বাসা বাঁধে। এবার গাছের শেকড় দিয়ে যে রসটা পরিবাহিত হয়ে গাছের মধ্যে যাওয়ার কথা ছিল, ওই মাঝখানে ওই কৃমিটা খেয়ে নেয়। এবার আমাদের এই সিস্টেমটা অ্যাপ্লাই করলে পরে কি হয়, ওই যে যেখানটায় দানাটা বেঁধে গেছে তার উপর থেকে শেকড় ছেড়ে দেয়। 4-5 দিনের ভেতরে তার উপর থেকে নতুন শেকড় ছেড়ে দিয়ে ওই মানে নতুন করে খাওয়ার নিতে থাকে, গাছ চেঞ্জ হয়ে যায়, গাছ পাল্টে যায়। আচ্ছা, সেক্ষেত্রে ওই নিমাটোড থাকে না, নিমাটোড আর হয় না। বেশ, আপনি যেখানটা ছিলেন সেই জায়গাটা থেকে আমি সরিয়ে দিয়েছিলাম একটু পোকামাকড়ের জন্য। জমি তৈরি বলেছেন, বীজটা গাছ লাগানো বলেছেন, তারপরের পর্যায়টা কি করবে তারা? এটা তো বীজ সিড বেড তৈরি করার ব্যাপারগুলো গেল। তারপরে যখন মূল জমিটা তৈরি করবে, সেই মূল জমিতে ডেসিমেল পিছু বা শতক পিছু 200 গ্রাম রিগেন, 200 গ্রাম ভিটা কেয়ার, সঙ্গে 1 কেজি করে আমাদের স্ট্যামিক্স গোল্ড। এবার যেখানে স্ট্যামিক্স গোল্ড পাচ্ছে না সেখানে 2 কেজি করে সর্ষের খোল বা আরও বেশি দিতে পারে, দিয়ে জমিটাকে ছিটিয়ে দিয়ে জমিটা ভালো করে চাষ করে কপির চাষের জন্য কপির বেড তৈরি করে দিল, বেশ, বা টমেটোর চাষের টমেটোর বেড তৈরি করে দিল। মানে এটা কি আপনার যে কোনো লতানে গাছ বা সমস্ত রকম ফসল একই রকম। বেশ, এই সবজির ক্ষেত্রে যেহেতু সার বেশি লাগে, সেক্ষেত্রে এই পরিমাণ দিয়ে এবার জমিটাকে তৈরি করে নিয়ে এবার চারা রোপণ করা শুরু করবে। সিড বেড থেকে বা সিড ট্রে থেকে চারা তুলে নিয়ে চারাটা লাগাবে। যখন চারাটা লাগাবে, সেই চারাটা ধানের যেমন বলেছিলাম যতটুকু শেকড় ততটুকু ঢোকাও, ঠিক সেরকমভাবেই আঙুল দিয়ে ধরুন আপনি 1 করের মতো একটা গর্ত করে দিলেন। এবার ওই শেকড়টাকে ওর মধ্যে ঢোকানোর আগে ওখানে মানে 1 চিমটে বা 2 চিমটে বা 4 চামচের হাফ চামচ রিগেনটা দিয়ে একটু নাড়িয়ে নিয়ে তারপরে ওটা যদি বসানো যায় চারাটা, ও দ্রুত শেকড় ছেড়ে যেখানে একটা চারার মাটিতে লাগ দিয়ে গিয়ে 7 দিন 10 দিন সময় নিচ্ছে, ও 5 দিনে লেগে যাবে। আচ্ছা, মানে দিন সংখ্যাটা কমে যাচ্ছে না, দিন সংখ্যাটা কমে গিয়ে ওর শেকড় ছেড়ে লেগে যাবে, ও তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হতে শুরু করে দেবে। তার পরবর্তী পর্যায়ে 7 দিন 10 দিন যাওয়ার পর গাছের সিমটম দেখে, যেমন প্রথমেই গোড়া পচা এইসব রোগের পরিমাণ রোগ হতে থাকে জমির কন্ডিশন অনুযায়ী, তো সেক্ষেত্রে যেমন রিগেন, ক্যাচ, সঙ্গে আমরা বোরোভিটা দিয়েও স্প্রে করতে বলি, কারণ বোরোভিটা দিলে গাছের মানে খাদ্য পরিবহন তাড়াতাড়ি হয়।
গাছ শক্ত সবল গাছ হবে, সেই বোরোভিটা দিয়ে স্প্রে করে দিল সপ্তাহে একবার, প্রয়োজনে দুবার এগুলো করতে পারে। এসব করতে করতে যখন 25-30 দিন হয়ে গেল, সেই সময় দেখা যায় যে টমেটো গাছ, তারপরে অন্য অন্য লঙ্কা টঙ্কা যা যা লাগানো হয় বা যে কোনো সবজি টবজি লাগানো হয়, লতানো সবজি টবজি যেগুলো লাগানো হয়, সেগুলোর একটা ফ্লাওয়ারিংয়ের টাইম হয়ে যায়। সেই সময় আমরা বলি যে 25-30 দিনের মাথায় কপি টপি থেকে আরম্ভ করে সেখানে সাইটোলাইন, বোরোভিটা, রিগেন আর ভিটা কেয়ার, এই 4টে মিশিয়ে স্প্রে করতে। কতটা করে দেবে? সব ওই 5 গ্রাম করে রিগেন আর ভিটা কেয়ার প্রতি লিটার জলে, আর 5 ml করে সাইটোলাইন আর বোরোভিটা। এই এবার এটা মিশিয়ে প্রতি সপ্তাহে, মানে ফ্লাওয়ারিং হওয়ার আগে প্রতি সপ্তাহে একবার মারতে পারে। মানে ফুল আসার আগে হ্যাঁ, একবার দুবার। যেমন কপিতে একটাই কপি হবে, একবারই কপি হবে, কপির ক্ষেত্রে পরপর দুবার মেরে দিতে পারে। আর কপিটা হয়ে যাওয়ার পর কপিটার শুধু রিগেন আর বোরোভিটা মারলে কপিটার যেমন ঠাসা টাইট হবে, সেরকম ওজনে ভালো হবে, স্বাদে ভালো হবে। পরবর্তী পর্যায়ে আরও দুবার করে রিগেন আর বোরোভিটা মারলে কপির ক্ষেত্রে এই কাজটা হবে। কিন্তু যেখানে টমেটো হচ্ছে, বেগুন হচ্ছে বা অন্য অন্য সবজি যেগুলো লতানো টাইপের বা পরপর হয় একটা গাছে, সেক্ষেত্রে সাইটোলাইন, বোরোভিটা, রিগেন ওরা সপ্তাহে বাজারে যদি ভালো রেট পায় দুবারও করতে পারে। আচ্ছা, দুবার করলে আরও ভালো প্রোডাকশন হবে, মানে প্রোডাকশনটা বেড়ে যাবে। প্রোডাকশনটা বেড়ে যাবে, ফসলের গুণগত মান, কোয়ালিটি যেগুলো বলি আমরা, সেগুলো সব পাল্টে যাবে। আচ্ছা, আর এর মাঝখানে যদি কোনো রকম মানে পোকার আক্রমণ দেখা যায়, তাহলে সেক্ষেত্রে নিমিক্স গোল্ড আর রিগেন স্প্রে করতে পারে। যদি পচার বা ধসার ব্যাপার থাকে, সেখানে নিমিক্স গোল্ড রিগেন যখন মারছে তখন তার সঙ্গে ক্যাচ দিয়েও মারতে পারে। ক্যাচ দিলে বা যদি পোকার আক্রমণ না থাকে, শুধু রিগেন আর ক্যাচ মারলেও ওইসব পোকার আক্রমণ, মানে পচা ধসা যেগুলো হয় সবজির ক্ষেত্রে, সেগুলো কমে যাবে। আচ্ছা, এই যে সাদা মাছির উপদ্রব, তারপরে অন্যান্য যে পাতা কেটে দেওয়ার যে সমস্ত পাতা ছিদ্রকারী পোকা, লেদা পোকা, এইগুলো কি এই নিমিক্স গোল্ড ব্যবহার করলে চলে যাবে? হ্যাঁ, প্রথম থেকে আপনি কন্ট্রোল করলে পরে সব চলে যায়, আসেই না। আচ্ছা, অন্য অন্য পেস্টিসাইডের ক্ষেত্রে এক একটার জন্য আর একটা লাগে, বিভিন্ন ধরনের লাগে। এখানে আমাদের নিমিক্স গোল্ডে ওসব কিছু লাগে না, একটাই সিঙ্গেল আইটেম যেটা সমস্ত রকম পেস্টকে কন্ট্রোল করতে পারে। এমনিতে দেখা যায় যে বিভিন্ন রকম যে অজৈব যে সমস্ত ওষুধ বা এগুলো আছে, সেগুলো ব্যবহার করলে গাছ অনেকটা স্টিফ হয়ে যায়, গাছের বৃদ্ধি অনেকটা শান্টিং হয়ে যায়, এই ব্যাপারগুলো, এবং ফুল আসতে অনেক সময় দেরি হয়ে যায়। এই ক্ষেত্রে যে আপনি যে প্রোডাক্টগুলোর কথা বললেন, সেইটা করলে এর কি কোনো সাইড এফেক্ট? যদি না, এতে ওইসব কিছু হবে না তো। এতে আপনার যেমন একটা ফাঙ্গিসাইড, যদি কেমিক্যাল ফাঙ্গিসাইড ইউজ করা হয় বা পেস্টিসাইড ইউজ করা হয়, তখন দেখা যাবে যে ফুলজালি ঝরে যায় সে। আর এটার ক্ষেত্রে কিন্তু ওইসব কোনো প্রবলেম নেই, হবে না। আচ্ছা, উল্টো যদি এমনি ঝরতে থাকে, যখনই দেখা যাবে চাষিরা না বুঝে বেশি পরিমাণে নাইট্রোজেন দিয়ে দিয়েছে গাছকে একটু লক লক করে বড় করার জন্য। আবার বাজারে একটা কথা চালু আছে যে গাছ বড় না হলে ফল হবে কি, এগুলো আছে। হ্যাঁ, এবার বেবি ফুড খাইয়ে আমি বাচ্চাকে হেলদি বানিয়ে দিচ্ছি, মোটা সোটা বানিয়ে দিচ্ছি, তাকে যখন মাঠে ছুটতে বলি সে ছুটতে পারছে না। যে বাচ্চা মায়ের বুকের দুধ খেয়ে রোগা লিকলিকে চেহারা কিন্তু দৌড়াচ্ছে, তা সেরকম যদি করতে চাই তাহলে ওরকম অযথা রাসায়নিক সার, ওই ডিএপি মেরে গাছকে ওরকম লকলকা বানিয়ে দিলেই পরেই ওই সব প্রবলেমগুলো হবে। ফুল ঝরে যাবে, তারপরে ফল ঝরে যাবে, তারপরে বিভিন্ন ধরনের ভিটামিন মারতে যেতে হবে, এসব করতে হবে। যেমন বহু ক্ষেত্রে চাষিরা ফোন করে, তাদের গ্রোথ হয়েছে, সব কিছু হয়েছে, প্রচুর ফুল হয়েছে এবং জালিও ধরেছে, কিন্তু তাদের বিষয়টা হচ্ছে জালি থাকছে না, ঝরে যাচ্ছে। এইটা কেন হয় এবং সেক্ষেত্রে এইটা থেকে কিভাবে তারা রক্ষা পাবে? সেটা কেন হওয়ার কারণটাই প্রথমত দেখা যাবে যে তারা কোনো না কোনোভাবে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ব্যবহার করে ফেলেছে, আধিক্য হয়েছে, নাইট্রোজেন বেশি হয়ে গেছে, গাছ লক লক করে ছুটছে। যেমন দেখা যাবে যে এই যে ঝিঙে বলুন, পটল বলুন, এক হাত লতা, এই এক হাত লতার মধ্যে আমাদের সিস্টেমটা অ্যাপ্লাই করলে দেখা যাবে যে মানে ঘন ঘন গাঁট, প্রত্যেকটা গাঁটে গাঁটে ফল আমাদের সিস্টেমে। এবার যেখানে দেখা যাবে যে ডিএপি মেরে দিয়েছে বা ইউরিয়া মেরে দিয়েছে, গাছের লতা দৌড়াচ্ছে, তাদের গ্যাপটা অনেক বড় বড়।
এবার একটা গাঁট ছাড়া আর একটা গাঁটে ফল, তো ওই সময় দেখা যাবে যে পটল বা ঝিঙের গোড়া হলুদ হয়ে ফল ধরেছে, কিন্তু হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে। হ্যাঁ, এটাই বেশি বলে। এখানে ওই নাইট্রোজেনের আধিক্য হয়ে যাওয়াতে এইসব প্রবলেমগুলো হয়। ওখানে ব্যালেন্স ডায়েট থাকে না, ব্যালেন্স ফিড থাকে না বলে এইসব প্রবলেমগুলো হয়। সেক্ষেত্রে ওই অবস্থায় কি এই ধরনের আমাদের যে প্রোডাক্ট আপনি বললেন, এই প্রোডাক্ট ব্যবহার করলে কি ওর থেকে হ্যাঁ কাজ হবে, প্রত্যেকে রেহাই পাবে। সেক্ষেত্রে কতটা করে দেবে তারা? সেক্ষেত্রে ওই প্রথমেই রিগেন ক্যাচ এই দুটো মেরে দিল, 5 ml আর 5 গ্রাম প্রতি লিটার জলে দিয়ে একবার স্প্রে করে দিল। ঠিক 2 দিন ইন্টারভেলে আবার সাইটোলাইন, বোরোভিটা, রিগেন, ভিটা কেয়ার মারতে বলুন। আচ্ছা, আবার 2 দিন ইন্টারভেলে ক্যাচ আর রিগেন মারতে বলুন। এইভাবে করলে পরে 4টে স্প্রে করার পরে দেখবেন একটাও ফল আর ঝরছে না, আবার নতুন করে ভালো ফল আসতে শুরু করে দিয়েছি। আচ্ছা, আর এমনি চাপান সারের ক্ষেত্রে আপনি কি সাজেস্ট করেন, কিভাবে কি করবে? আমরা সবসময় বলি খোল দিতে। আচ্ছা, আপনি আমাদের স্ট্যাবিস গোল্ডও দিতে বলতে পারেন। আর এছাড়া যে কোনো খোল কোনো রাসায়নিক সারে না গিয়ে গাছের বৃদ্ধি হয়তো কম দেখাবে, কিন্তু ফসল ভালো হবে। আচ্ছা, ফলের ক্ষেত্রে ফলের গুণগত মান, ফল গাছ থেকে তোলার পর তাড়াতাড়ি পচে যাবে না, শুকিয়ে যাবে না, ওজন ভালো হবে, স্বাদে ভালো হবে। এবার আরেকটা ব্যাপার, যে সমস্ত ফসলগুলো আমাদেরকে মানে হিমঘরে বা রাখতে হয়, হয়তো দেখা গেল যখন ফসল তুললো তারপরে তারা হিমঘরের যেতে সময়টা বেশি লেগে গেল, বহু ফসল পচে যায়, এই ব্যাপারটা কি এখান থেকে রক্ষা পাওয়া যায়? এক্ষেত্রে অনেকটাই রক্ষা পাওয়া যায়। কিরকম? যেমন ধরুন আপনি একটা টমেটো চাষ করেছেন, সেই টমেটোটা যখনই আপনি রিগেন, ভিটা কেয়ার, বোরোভিটা স্প্রে করবেন, সাইটোলাইন, বোরোভিটা, রিগেন, ভিটা কেয়ার স্প্রে করলেন, তখন টমেটোর যে কোষগুলো আছে সেগুলো বেশি নাইট্রোজেন হলে ফুলে গিয়ে জল বেশি জমে যায়, তখন তাড়াতাড়ি পচন হয়। কিন্তু আমাদের এই সিস্টেমটা স্প্রে করলে পরে ওই কোষগুলোর মধ্যে জল কম থাকে, ড্রাই ম্যাটার বেশি থাকে, যার জন্য সলিড, মানে একটা আপনি এক্সেস নাইট্রোজেন মেরে একটা টমেটো তৈরি করলো, সেই টমেটোটার পাশাপাশি ওই একই সাইজের আমাদের স্প্রে করা টমেটোটাকে যদি আপনি ওজন করে দেখেন, দেখবেন 30% ওজনে বেশি। আচ্ছা, 30% প্রায় ওজনে বেশি, ওর ডাইম্যাটার কন্টেন্ট বেশি, যার জন্য ওটা শুকাতে দেরি হয়, ওটা আলটিমেটলি সেরকমভাবে পচে যায় না। মানে হিমঘরে যেতে যদি সময়ও লাগে তাহলে ফসলটা নষ্ট হয় না। যে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শসা, টমেটো, বেগুন বা এখনকার যেসব শীতকালীন সবজি হবে, সেগুলো যেদিন তোলা হয় জমি থেকে তার পরের দিন যদি না নিয়ে যায়, মানে বিকেলে তুললেও পরের দিন সকালে বাজারজাত করবে, সেই সময় যদি না করে তাহলে ফসলটা ড্যামেজ হতে থাকে। আমি বলছি যে আজকে বিকেলে তুলে কালকে কোনো কারণে নিতে পারলেন না, পরের দিন নেবেন, তাতে আপনার ফসল ড্যামেজ হবে না। তাহলে দর্শক বন্ধু, যে কোনো ধরনের সবজি চাষের ক্ষেত্রে জমি তৈরি থেকে বীজ এবং ফসল তোলা পর্যন্ত কি করতে হবে জানতে পারলেন। এ বিষয়ে যদি আরও জানতে চান তাহলে আমাদের স্ক্রিনের নিচে দেওয়া নাম্বারে ফোন করবেন, ফোনেও কিন্তু আমরা আপনাদেরকে এইভাবেই সাহায্য করব।